কোয়ালিটেটিভ। তো সেই পত্রিকাটা আমি তোমাদের যে জিস্ট বলতে পারো যে সারাদিনে বা একদিনে যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে লেখা হয় সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো আমাদের ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে শুরু করে সব ইন্ডিয়ান ইকোনমি, গ্লোবাল ইকোনমি, সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের জিস্ট বলে দিচ্ছি। এবং এক প্রকার তোমরা আমার ভাষায় মানে নিজের একেবারেই আমার বাংলা ভাষায় তোমরা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো নিজের মতো করে। অনেকে বাংলা মিডিয়ামের তোমরা এখানে আছো, সকলের জন্য সেটা হয়তো সম্ভবপর হচ্ছে না। ইংলিশ মিডিয়ামেরও যারা আছো পুরো পেপারটা হয়তো পড়ার সময় হয় না অনেক সময়, বা পড়লেও হয়তো তুমি বুঝতে পারো না। বাট এখানে এসে তুমি সেটা কিন্তু কোয়েশ্চেন্স করতে পারবে, সেটা বুঝতে পারলে বা না পারার পরেও তুমি এসে কোয়েশ্চেন্স করতে পারবে। এটা কিন্তু তোমার জন্য সুবর্ণ সুযোগ। দেখো, কোনো কোচিং এই কিন্তু এই দিন এইভাবে তোমাদের পড়াবে না, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। কাজে এটাকে হাতছাড়া করো না। তোমরা বুঝতে পারছো না যে এটা কতটা গুরুত্বপূর্ণ, বাট আমি বুঝতে পারছি যে কতটা গুরুত্বপূর্ণ এটা তোমাদের নেট জিআরএফ কোয়ালিফাই করার জন্য, কন্টেম্পোরারি কোয়েশ্চেন্স গুলোকে অ্যাটেন্ড করার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি রিয়েলাইজ করতে পারছি। তো এটা মিস করো না, আমি তোমাদের বলবো এই সুযোগটা একেবারেই মিস করো না, ঠিক আছে? আর নতুন একজন স্টুডেন্ট আছে তামান্না, শোনা যাচ্ছে তামান্না? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তো দেখো তোমার ব্যাচমেটরা বোধহয় এখানে কেউ আছে। তোমার কোন কোন সেমিস্টার তোমার? হুম। তোমার সেকেন্ড সেমিস্টার? না না, আমার ফোর্থ সেমিস্টার, সরি। ফোর্থ সেমিস্টার হলে ফোর্থ সেমিস্টারে কে আছো এখানে? ফোর্থ সেমিস্টার কেউ আছো যাদবপুরের? আছে বোধহয় যাদবপুরের ফোর্থ সেমিস্টার কেউ একজন, একজন না দুজন বোধহয় আছে। আর জুনিয়র আছে দেখো তোমার এখানে। কারা কারা জুনিয়র আছে? সায়ন্তন আছে, স্থাপিতা আছে, দীপান্বিতা আছে। তিন চারজন, চার পাঁচজন হবে তোমার জুনিয়রও আছে। আবার সিনিয়রও আছে, পিএইচডি করছে যাদবপুরে কল্যাণীতে, ঠিক আছে, সিনিয়রও আছে। তো যাদবপুরেরই তারা, আবার পাস আউট হয়ে গেছে তারাও আছে। যাই হোক, তো আজ আজ আমাদের এখানে টেকনিকটা তুমি বুঝে নাও। তোমার দু একদিন সময় লাগবে এটা বুঝতে, ধরতে পুরো সিস্টেমটা। আগামীকাল তোমাকে তুমি এই ওই অফিসে যে নাম্বারে কল করেছিলে আমি তখন ধরতে পারলাম না, এখন তো কেউ নেই হ্যাঁ। অফিসের ছেলেরা। তুমি অফিসের নাম্বারে ফোন করো, তোমাকে ডিটেলসে সব বলে দেবে কোন ওয়েবসাইটে তুমি গিয়ে কোয়েশ্চেন সলভ করবে, কিভাবে তুমি আইডি পাসওয়ার্ড তৈরি করবে, রেজিস্ট্রেশন কিভাবে করবে, কোনটা কখন পড়ানো হচ্ছে, তোমাকে কিভাবে পড়া দরকার, ডিটেলসে সবকিছু তোমাকে বলে দেবে। ঠিক আছে, স্টাডি মেটেরিয়ালস এর জন্য কোথায় আসতে হবে কিংবা তুমি কিভাবে পাবে বাড়িতে বসেও, সব ডিটেলসে বলে দেবে। কালকে তুমি ওই নাম্বারে একবার কল করো দিনের বেলা, ঠিক আছে? ঠিক আছে। তো এখন এটা বোঝো আপাতত, তুমি এটা সলভ যেহেতু করনি, আমি পরে এটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি দরকার হলে কোথায় পাবে কিভাবে পাবে। আপাতত জাস্ট এটা ফোকাস করো। তারপর আমরা ফেমিনিজমের আলোচনায় আজকে ঢুকে যাবো, কারণ ফেমিনিজমটা আমাদের দুটো ক্লাসে শেষ করতে হবে। খুব ইম্পর্টেন্ট টপিক এবং প্রচুর প্রশ্ন জানতে চাইছে আজকাল এখান থেকে। তো আমাদের এটা শেষ করতে হবে। যাই হোক, প্রথম প্রশ্ন এখানে দেখো আমাদের এটা হচ্ছে 2 তারিখের, 2 তারিখের, হ্যাঁ 2 তারিখের, এটা 2 তারিখের 2 মে কোয়েশ্চেন। এটা আমাদের 7টা কোয়েশ্চেন আছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, হুইচ কান্ট্রি হ্যাজ ইন্ট্রোডিউস, রেকর্ড করছি তো, হ্যাঁ, হুইচ কান্ট্রি হ্যাজ ইন্ট্রোডিউস আ প্ল্যান ফর আ ইলিগাল ইমিগ্রেশনস টু শিফট দেম টু রুয়ান্ডা। ঠিক আছে, এটা একটু ইয়েতে ভুল আছে এখানে, একটু এই জায়গাটাতে একটুখানি ইয়েতে গ্রামারে একটু ভুল আছে, পরে ঠিক করে দেবো ওটা। এটা মাইগ্রেন্ট হবে না, মাইগ্রেন্টস হলে এই অ্যালফাবেটটা হবে না। যাই হোক, তো এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো যে এটা মানে এটা এখন খবরের কাগজে আলোচনায় আছে। তার অন্যতম কারণ হচ্ছে যে কয়েক মাস আগে অক্টোবর মাস নাগাদ 2000, না অক্টোবর না, 2020 সাল নাগাদ আমরা দেখতে পাবো যে ইউকে একটা পলিসি তৈরি করেছিল। ইউকে 2020 সাল নাগাদ প্রায় একটা পলিসি তৈরি করেছিল, সেই পলিসিটাকে তারা এখন ইমপ্লিমেন্ট করতে চাইছে। কি পলিসি তৈরি করেছিল তারা? মাইগ্রেশন রিলেটেড একটা পলিসি তৈরি করেছিল। যারা ইলিগাল মাইগ্রেন্ট যারা আছে, যাদের পাসপোর্ট ভিসা হয়তো সেখানে এক্সপায়ার করে গেছে, তারপরেও তারা সেখানে আছে। এবং তোমরা দেখবে প্রচুর ইন্ডিয়ানস, প্রচুর তোমরা দেখবে আফ্রিকানস সেখানে কিন্তু এইভাবেই থাকে। তো তারা লুকিয়ে লুকিয়ে বেড়ায়। তো এই ধরনের একটা অ্যাক্টিভিটি সেখানে কিন্তু দেখতে পাওয়া যায় যে প্রচুর মানুষ ওই ধরনের একটা হাইলি ডেভেলপ জীবনযাপন ছেড়ে, হাইলি বলতে পারো যে একটা স্ট্যান্ডার্ড লিভিং স্ট্যান্ডার্ড, হাইলি ডেভেলপ লিভিং স্ট্যান্ডার্ড তারা ছেড়ে এসে এখানে আর জীবনযাপন করতে চায় না। এবং দীর্ঘদিন ধরে যেহেতু তারা ওখানে থাকে, অভ্যস্ত হয়ে যায় এক প্রকার, তো তারা আর বেরিয়ে আসতে চায় না। এবং আরো অনেক প্রবলেমও তো থাকে বেরিয়ে আসার জন্য, যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন হতে পারে বা আরো যে সমস্ত ইস্যুজের প্রয়োজন হতে পারে, সেগুলো তারা অনেক সময় কি করে উঠতে পারে না, না সেগুলো তারা ফুলফিল করতে পারে না। অনেক সময় গিয়ে ওখানে
কোনো হয়তো দালালের চক্করে পড়ে গেছে, কাগজপত্র সব ছিনিয়ে নিয়েছে, তো সেই কাগজপত্র ফিরে পাওয়া সম্ভব নয়। তো অনেক ধরনের প্রবলেম, জটিলতা সেখানে আসে, ইকোনমিক প্রবলেমসও আসে। প্রচুর মানুষ সেখানে গিয়ে তোমরা দেখবে যে সেখানে দেউলিয়া হয়ে যায়, প্রচুর লক্ষ কোটি টাকা সেখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে তারপরে দেখবে যেহেতু পুরো মার্কেট সিস্টেমের উপরে তাদের পুরো দেশটা চলে, তো হঠাৎ করে সেখানে ইনভেস্ট করে দিয়ে তারা বুঝে উঠতে পারে না কিভাবে সেটাকে কন্ট্রোল করবে, তো অনেক দেউলিয়াও হয়ে যায়। ফলে মুশকিলটা হয় কি যে তারা দীর্ঘদিন ধরে তখন ওই রকম পালিয়ে বেড়ায়, বা তারা আসতে চায় না বিভিন্ন রকম কারণে। তো এদেরকে, বা অনেকে তারা এটাও করে যে তারা হচ্ছে ইংলিশ চ্যানেল পার করে এসে ব্রিটেনে তারা প্রবেশ করে, এবং সেখানে তারা কিন্তু থেকে যেতে চায়। তো লুকিয়ে চুরিয়ে তারা ইংলিশ চ্যানেলে পার করে এসে ব্রিটেনে ঢুকে যায়। তো এগুলোকে এড়ানোর জন্য ব্রিটিশ গভর্নমেন্ট এখন করেছে কি, এগুলোকে এড়ানোর জন্য, অর্থাৎ এই ধরনের ইলিগাল মাইগ্রেন্টসদেরকে এড়ানোর জন্য ব্রিটিশ গভর্নমেন্ট এখন এদের জন্য একটা পলিসি নিয়ে এসেছে। সেটা হচ্ছে যে স্বেচ্ছায়, ঠিক আছে, স্বেচ্ছায় শব্দটিকে ভুলবে না, স্বেচ্ছায় তাদেরকে কি করা হবে না, তারা যদি চায় তাদেরকে রওয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে। 3000 ইউরো তাদেরকে দেওয়া হবে, সেই ইউরো দিয়ে তাদেরকে স্বেচ্ছায় কি করা হবে, তাদের সম্মতির ভিত্তিতে তাদেরকে রোয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে, এবং রোয়ান্ডার গভর্নমেন্টকে সেখানে একটা এককালীন বড় অ্যামাউন্ট দেওয়া হবে, তাদেরকে সেখানে মোটামুটি 10 বছর রেখে ট্রেন করে তাদেরকে আবার কি করবে না, তাদের নিজেদের দেশে আইদার ফিরিয়ে দেবে, নাহলে বিশ্বের বিভিন্ন দেশে ফিরিয়ে দেবে, বা বিভিন্ন রকম ভাবে তাদেরকে যোগ্য করে দেবে। তো রোয়ান্ডার গভর্নমেন্টের সঙ্গে ইউকের গভর্নমেন্টের এরকম একটা পলিসি ডিল হয়েছে। এটা নিয়ে আমরা দেখতে পাবো যে গোটা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো, হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন গুলো, এরা কিন্তু নিন্দা করছে এগুলোকে। কেন নিন্দা করছে? তার কারণ মাইগ্রেশন, এই যে পলিসি, মাইগ্রেশন এই পলিসিটা কিন্তু হিউম্যানিটেরিয়ান নয়। একটা মানুষ যখন তার পার্টিকুলার ইউকেতে গিয়ে থাকতে চাইছে, তাদেরকে এখানে হয়তো স্বেচ্ছায় হয়তো শব্দটিকে তারা প্রয়োগ করছে ভালো, কিন্তু কথাটা হচ্ছে বাস্তবে আমরা দেখতে পাই যে স্বেচ্ছায় সেটা হয় না, সেখানে এক প্রকার জোর করা হয়। মুশকিলটা হচ্ছে এই কারণে যে, এবং যারা ইলিগালস বেরিয়ে আসে তাদেরকে এক প্রকার ফোর্স করে এই সমস্ত দেশে পাঠিয়ে দিলে, এবং পাঠিয়ে দিলে এরা হয়তো এখানে এসে থাকবেও, কিন্তু 10 বছরের জন্যই তারা সেখানে কিন্তু অ্যালাউ হবে, তারপরে যাবে কোথায়? তো মুশকিলটা হচ্ছে এই কারণে যে আহ, এরা বর্ডারলেস, এরা কান্ট্রিলেস হয়ে পড়বে। তো এই কারণে এই সমস্ত পলিসিস গুলোকে কিন্তু নিন্দা করছে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন গুলো, বিভিন্ন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন গুলো। তো যাই হোক, তারপরেও তারা পিছোপা হয়নি, এবং ফার্স্ট টাইম আমরা দেখতে পাবো যে এই 2 তারিখে, 1 তারিখেরই কথা বলা হচ্ছে, 1 মে একজন ব্যক্তিকে আমরা দেখতে পাবো কি রোয়ান্ডাতে পাঠিয়ে দিয়েছে প্রথমবার। মানে এতদিন ধরে এই পলিসিটা তৈরি হয়েছিল, ইমপ্লিমেন্ট হয়নি, বাট ফার্স্ট টাইম এটার ইমপ্লিমেন্টেশনটাকেও দেখলাম আমরা, যে একজন ব্যক্তিকে সেখানে কিন্তু, যিনি ইংলিশ চ্যানেল পার করে ঢোকার চেষ্টা করছিলেন ব্রিটেনে, তাকে কিন্তু কি করেছে, তাকে রোয়ান্ডাতে পাঠিয়ে দিয়েছে, এবং রোয়ান্ডান গভর্নমেন্ট তাদেরকে এখন পড়াবে, খাওয়াবে, শেখাবে। তো এগুলো কিন্তু করে তাকে কিন্তু আবার 10 বছর পর হয়তো বের করে দেবে। তো এই যে বিষয়গুলো, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্লোবাল লেভেলে একটা কিন্তু একটা বড় একটা চিন্তার বিষয় হিউম্যানিটেরিয়ান পার্সপেক্টিভ থেকে, যে যেভাবে মানুষ ডেভেলপ কান্ট্রিজ গুলোর দিকে ছুটছে, এবং ডেভেলপ কান্ট্রিজ গুলো এই ধরনের যদি পলিসি নিয়ে নেয়, তো আগামী দিনে প্রবলেমের সলিউশন কিন্তু পার্মানেন্ট আসবে না। তো মুশকিলটা হয়ে যাবে এই কারণে যে এগুলো একটা কিন্তু বড় রকমের একটা কিন্তু সমস্যার মুখে কিন্তু কিন্তু এদেরকে গিয়ে দাঁড় করিয়ে দেবে। বা হতে পারে এরা হয়তো এখানে 10 বছর থাকলো বটে, থাকার পর সেখান থেকে বেরিয়ে এসে তারা বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশন গুলোতেও জয়েন করতে পারে। তো তখন মুশকিলটা কি? তখন মুশকিলটা হবে এটাই, যে ওই পার্টিকুলার কিছু মানুষের জন্য কি হবে না, হয়তো দেখা গেল গোটা বিশ্বের মানুষকে ভুগতে হবে, সমস্যায় পড়তে হবে। তো বিভিন্ন ধরনের আউটকামস উঠে আসতে পারে, এগুলো চিন্তা ভাবনা করে বিভিন্ন অর্গানাইজেশন গুলোকে, এই অর্গানাইজেশন গুলো এই সমস্ত পলিসিস গুলোকে নিয়ে এই কারণে নিন্দা করছে, সমালোচনা করছে। তো আমরা এটা পড়বো আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসে। আমরা যারা শুরু থেকে, তোমরা যারা ক্লাস করেছো, তারা মাইগ্রেশনস এর ক্লাস করেছো, আমার রিফিউজির ক্লাস করেছো, মাইগ্রেশনের ক্লাস করেছো। তো সেই সময় আমি এগুলো তোমাদের বলেছিলাম, বাট এটা একটা নতুন ডেভেলপমেন্টস। তো এই উদাহরণটা তখন আমি দিয়েছিলাম, কারণ এটা অলরেডি তখন পলিসিটা এসে গেছিল। তো স্বাভাবিকভাবেই এখন এটা অলরেডি ইমপ্লিমেন্টেশনের আমরা একটা কিন্তু ইস্যু এই সময় দেখতে পাচ্ছি। এটা সঠিক উত্তরটা হবে ইউকে এই পলিসিটা তৈরি করেছে, যে তারা রোয়ান্ডাতে শিফট করে দেবে। এটা একটা ভয়ানক বিষয় আর কি। সেকেন্ড, এখানে আমাদের দেখতে হবে কি, সেকেন্ড প্রশ্ন বলছে, হুইচ কান্ট্রি ইজ গোয়িং থ্রু আ মাস স্টুডেন্ট প্রটেস্ট এগেইনস্ট ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার, ইসরায়েল হামাস বলতে পারো, আরো ভালো শব্দ হবে, ইসরায়েল হামাস ওয়ার, অ্যান্ড ওয়ান্টস টু স্টপ দ্য ওয়ার এগেইনস্ট হামাস হুইচ ইজ শ্যাডো অফ ভিয়েতনাম ওয়ার। যে আমি তোমাদের যখন ইউনাইটেড নেশনস পড়াচ্ছিলাম, তখন ইউনাইটেড নেশনস, হ্যাঁ হ্যাঁ, কি ইউনাইটেড নেশনস যখন আমি তোমাদের পড়াচ্ছিলাম, তখন তোমাদের বলেছিলাম আমি যে ভিয়েতনাম ওয়ারের কথা। ভিয়েতনাম ওয়ারে আমরা দেখতে পাবো, কোল্ড ওয়ার যখন, কোল্ড ওয়ার পড়াইনি বোধহয় তোমাদের, আমি এমনি ইউনাইটেড নেশনস যখন পড়াচ্ছিলাম তখন বলেছি যে ভিয়েতনাম ওয়ারে কিভাবে 1968 এর দিকে তোমরা দেখতে পাবে প্রায় ওই
একটা বড় বড় রকমের একটা কিন্তু পরাজয় ঘটে আমেরিকার। তার কারণটা হচ্ছে কি, বা বিহেভিয়ারালিজম পড়াতে গিয়েও, বিহেভিয়ারালিজমের পড়াইনি এখনো, বাট আলোচনা প্রসঙ্গে বিভিন্ন সময় এসেছে। তো তখনই আমি তোমাদের এগুলো বলেছিলাম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়াতে গিয়েও বলেছিলাম যে ভিয়েতনাম ওয়ার একটা গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট ছিল, যে বিভিন্ন যে ওয়ার্ল্ডের যে ক্রাইসিস গুলো উঠে আসছিল, যেখানে আমেরিকার বড় একটা ইনভলভমেন্ট ছিল। আমেরিকা সেখানে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ক্রিয়েট করছিল। তো স্বাভাবিকভাবেই এখানে স্টুডেন্টসরা যারা সবসময় প্রতিবাদী হয়, যারা সবসময় একটা সততার প্রতীক হয়, তো তারা তাদের নিজেদের দেশে আমেরিকাতে আমরা দেখতে পাবো তাদের নিজেদের গভর্নমেন্টের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদে মুখরিত হয়। ইউনিভার্সিটিস গুলিতে তারা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তো সেই শ্যাডোটা আমরা আবার দেখতে পাচ্ছি। ভিয়েতনাম ওয়ারের শ্যাডো বা সেই সময়কার স্টুডেন্ট প্রোটেস্টের শ্যাডোটা আমরা আবার দেখতে পাচ্ছি, যে এখন ইসরায়েল হামাস যুদ্ধকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে আবার স্টুডেন্টসরা তারা কিন্তু এলএ ইউনিভার্সিটি বলো, কলম্বিয়া বলো, বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা কিন্তু এখন প্রোটেস্ট করছে, এবং তাদের কিন্তু ধরপাকড়ও চলছে, পুলিশ তাদেরকে আটক করছে। তো এগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই মুহূর্তে যে ডেমোক্রেটিক গভর্নমেন্টের যে পলিসি, যে ইসরায়েল আর হামাস যুদ্ধে ডেমোক্রেটিক গভর্নমেন্টের যে এই মুহূর্তে পলিসি, জো বাইডেনের যে পলিসি, এবং তার যে স্টেট সেক্রেটারি আছেন, যাকে আমরা আমাদের দেশে বলি হোম মিনিস্টার, তো তাদের দেশের হোম মিনিস্টারের যে পলিসি, সেটা আমরা দেখতে পাচ্ছি কি, যে সেটা ব্লিংকেন, যে যার নাম হচ্ছে ব্লিংকেন, পুরো নামটা মনে করতে পারছি না, বাট ওনার নাম হচ্ছে ব্লিংকেন, সারনেমটা ব্লিংকেন। তো ব্লিংকেনের যে পলিসি, সেটা আমরা ব্লিংকেন এবং জো বাইডেনের যে পলিসি, সেটা আমরা দেখতে পাচ্ছি খুবই নিন্দার মধ্যে পড়েছে, এবং এটা নিয়ে চর্চা হচ্ছে যে এটাকে বন্ধ করা দরকার। এবং ইসরায়েলকে একদিকে তারা বলছে কি, যে তারা বলছে একদিকে যে সেখানে তাদেরকে তারা যুদ্ধ থামানোর কথা বলছে, অন্যদিকে আমরা ইসরায়েলকে দেখতে পাচ্ছি যে ইউএসএ কি করছে না, বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র, আর্মস কিন্তু সাপ্লাই করছে। তো এই ধরনের একটা ডুয়েল নেচার তারা প্লে করছে আমেরিকা। তো এটা নিয়েই নিন্দা হচ্ছে একটা বড় রকমের। এবং দেখতেই পাচ্ছ যেভাবে পণবন্দি করে রাখা হয়েছে হামাসে, তো সেই সমস্ত ঘটনাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এখন সবাই বলছে যে না, এগুলো বন্ধ হওয়া দরকার। তো সেই প্রসঙ্গে এটা এসেছে, স্টুডেন্ট প্রোটেস্ট এটা কিন্তু ইউএসএ তে হচ্ছে, অন্যান্য দেশগুলিতে যে হচ্ছে না তা কিন্তু নয়, বাট খুব সিগনিফিকেন্ট হচ্ছে এটাই যে ইউএসএ তে স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছে। কারণ ইউএসএ তে আমরা দেখতে পাই যে সেখানকার মানুষরা ভীষণ রকম ভাবে তারা ন্যাশনালিস্ট, তারা উগ্র জাতীয়তাবাদের কনসেপ্টটা বিশ্বাস করে। বাট তারা যখন দেখতে পাই যে সেই উগ্র জাতীয়তাবাদী মানসিকতা থেকেও আমরা দেখতে পাই যখন তারা আন্দোলনের রাস্তায় নেমে এসেছে, তখন এটা আমাদের কিন্তু ভাবতে বাধ্য করে তার মানে কতটা বড় রকমের ক্ষতি হচ্ছে, এটা কিন্তু ভাবতে হবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে। ভিয়েতনাম ওয়ারে যখন স্টুডেন্টরা রাস্তায় নেমেছিল, তখন ঘটনাটা এরকম ছিল যে তখন সেটা ওপেন, সেটা কিন্তু টিভিতে দেখানো হতো, ওপেন সেটা কিন্তু ব্রডকাস্ট হতো একেবারেই, যে সোলজার্স যারা সেখানে ফাইট করতে গেছিল, যুদ্ধে নেমেছিল আমেরিকান সোলজার্স, তো তাদের ঘাড়ে, তাদের মাথায় সেখানে কিন্তু ক্যামেরা ফিট করা ছিল। আর সেই সমস্ত ঘটনাগুলো, তারা কিভাবে সেখানে ফাইট করছে, যে সেখানে নিরীহ মানুষদের উপর গুলি চালাচ্ছে, বোমা বর্ষণ হচ্ছে, সেখানে ওই বড় বড় জঙ্গলগুলিকে বিষাক্ত গ্যাস দিয়ে সেখানে তাদের ধ্বংস সাধন করছে, পরিবেশের বড় রকমের ক্ষতি করছে, বা ছোট ছোট বাচ্চাগুলো দুটো পা ধরে চিড়ে দিচ্ছে একেবারেই। তো এই যে অমানবিক যে হত্যালীলা, যে জেনোসাইড এক প্রকার, এই ধরনের ঘটনাগুলো থেকে দেখে মানুষ প্রথমবার কিন্তু খুব শিহরিত হয়ে গেছিল, ভয় পেয়ে গেছিল যে আমেরিকা করছেটা কি। স্টুডেন্টসরা সেই কারণে রাস্তায় নেমে এসেছিল সেই সময়। তো সেটারই রিফ্লেকশন আবার বলতে পারো দেখা যাচ্ছে, সেটারই শ্যাডো এখন আবার দেখা যাচ্ছে, যে ইউএসএ তে স্টুডেন্টসরা প্রোটেস্ট করছে। ঠিক আছে, এটা আমরা এখন দেখতে পাবো। কি বলছো? এলবিজে হাউ মেনি বয়েজ, কি? লিন্ডেন বি জনসন তখন আচ্ছা প্রেসিডেন্ট ছিলেন, তো ওই স্টুডেন্ট প্রোটেস্টে এটা খুব ফেমাস লাইন ছিল, এলবিজে আচ্ছা। এলবিজে হাউ মেনি বয়েজ ডিড ইউ কিল টুডে। হুম। তো এই আর কি, তো জানো তোমরা আমার থেকে একটু বেশি জানো এই বিষয়গুলোতে, বুঝতে পারছি। না স্যার, এটা ভালো। একটা শুনে ভালো লেগেছিল, মনে ছিল তাই বললাম। ঠিক আছে, খুব ভালো, সকলে জানতে পারলো। তো এই আর কি, হ্যাঁ, তো এগুলো একটু মাথায় রেখো, এগুলো রিপিট হচ্ছে বিষয়গুলো, দেখে নাও। তারপরে আমরা কি দেখতে পাবো, 3 নাম্বার বলছে দেখো, অসম গণ পরিষদ ওয়াজ ফর্মড ইন, আলোচনায় আছে এই মুহূর্তে। অসমের ইলেকশন চলছে, বুঝতেই পারছো। এই পার্টিটা দুবার সেখানে পাওয়ারে এসেছিল 1985-এ, এবং 2000 সম্ভবত 2 বা 4-এর দিকে আর একবার এসেছিল, আমি যতটা মনে করতে পারছি। তো 1985-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তার অন্যতম কারণ হচ্ছে সেই সময়কার যে, মনে করে দেখো, যে কারণে আসাম এখন কয়েক বছর ধরে খবরের কাগজে রয়েছে, ঠিক সেই কারণটাই কি সেটা না, সেখানে আমরা দেখতে পাবো আসাম একর্ড হয়েছিল, পরীক্ষায় বারবার জানতে চেয়েছে। 1985-এ একর্ডটা হয়েছিল, ভালো করে নোট করে নাও, একাধিকবার কোয়েশ্চেনটা নেটে সেটে জিজ্ঞেস করেছে।
আসাম একর্ড হয়েছিল সেই সময় রাজীব গান্ধীর সঙ্গে আমরা দেখতে পাবো প্রথমবার, যেখানে কি হয়েছিল না রাজীব গান্ধীর সঙ্গে প্রথমবার বাংলাদেশিদের হয়েছে কিন্তু কোন রকমের রেকর্ড হয়েছিল, অর্থাৎ চুক্তি হয়েছিল। মানে এটা একেবারে আশ্চর্যজনক একটা ঘটনা ছিল যে একটা সরকার তারা বিদেশি নাগরিকের সঙ্গে তাদের নিজেদের দেশের ভেতরে চুক্তি করছে, চুক্তি করে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। তো এটারই প্রতিবাদে সেই সময় আমরা দেখতে পাবো বিভিন্ন ছাত্র সংগঠনগুলো, সিভিল সোসাইটির মানুষজন রাস্তায় নেমে আসে এবং বিভিন্ন রকম ভাবে তারা মুখরিত হয়। তো বাংলাদেশি মানুষজনের সঙ্গে বা ওই যারা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী তাদের সঙ্গে এখানে এক প্রকার সরকার যে চুক্তি করেছে, এই ধরনের একটা স্ট্রেঞ্জ একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাবো একটা বড় আন্দোলন সেই সময় হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে একটা পলিটিক্যাল পার্টিও ফর্ম হয়েছিল। স্টুডেন্ট প্রোটেস্ট থেকে এটা জন্ম হয়েছিল। তো অসম গণ পরিষদ নামে একটা পলিটিক্যাল পার্টি পরবর্তীকালে ফর্ম হয়েছিল, যে পার্টিটা 1985 সালে আমরা দেখতে পাবো কি বিশাল রকম ভাবে সাফল্য অর্জন করে এবং তারা পাওয়ারেও এসেছিল। যদিও পলিটিক্যাল পার্টিদের মধ্যে মাঝে একটা ফ্র্যাকশনও দেখা গেছে, একটা স্প্লিট দেখা গেছে, বাট পরে আবার তারা আবার ইয়ে হয়ে মার্চ হয়েছে। বাট ফাইনালি এখন আমরা দেখতে পাবো যে এই পলিটিক্যাল পার্টিটা বিজেপির সাথে এখন কিন্তু তারা অ্যালাই করে, তারা বিজেপির অ্যালাই, তারা বিজেপির সঙ্গে এখন কোয়ালিশনে আছে তারা এবং সরকার পরিচালনা করছে। তো এই পার্টিটা এখন একটু আলোচনায় আছে, আসামে যেহেতু ইলেকশন হচ্ছে খবরের কাগজে আলোচনায় আছে এবং সেখানে বুঝতেই পারছে এক ধরনের একটা বাংলাদেশ বিরোধী মানসিকতা কাজ করে, যেগুলো আমাদের ইন্ডিয়ান ফরেন পলিসির জন্য আবার একটুখানি চিন্তার বিষয়। যাই হোক, এই প্রসঙ্গে আমাদের এই পার্টিটার নাম পড়তে হয় এবং এই কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটাও পরীক্ষায় যেমন এসেছে। এই পার্টিটা কবে তৈরি হয়েছে, কবে কবে কোন ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এবং যে ঘটনাটা তৈরি হয়েছিল সেই ঘটনাটা কবে ঘটেছিল। তো আসাম একর্ড, এটা মাথায় রাখবে, আসাম একর্ডকে কেন্দ্র করে এই পার্টিটা প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। হ্যাঁ, ফোর্থ নাম্বার কোয়েশ্চেন দেখো, ফোর্থ নাম্বার কোয়েশ্চেন কি বলছে, ফোর্থ নাম্বার কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর অ্যালাউড আন্ডার মডেল কোড অফ কন্ডাক্ট ইন কেস অফ criticism of other political parties, in case of criticism of other political parties during election campaign। ইলেকশন ক্যাম্পেইন যখন হচ্ছে, বুঝতেই পারছো এখন ইলেকশন ক্যাম্পেইন চলছে, তো ইলেকশন ক্যাম্পেইনের সময় একটা মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু লাগু হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট, সেটা শর্টে বলা হয় এমসিসি। এটা হচ্ছে যে তোমাকে আদর্শ আচরণ বিধি, বাংলায় বলা হয় এটাকে তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাকে বাংলায় বলা হয় আদর্শ আচরণ বিধি। আদর্শ আচরণ বিধি আমরা দেখতে পাবো যে এই লাগু হয়েছে, যে তোমাকে নির্বাচনের সময় কি একটা আদর্শ আচরণ করতে হবে, তুমি কোনো ভুল ভ্রান্তি করতে পারবে না। তো কোন ধরনের ভুল ভ্রান্তি গুলো করতে পারবে না সেটা নির্বাচন কমিশন তার ওই 324 নম্বর ধারা অনুসারে সেটা কিন্তু লাগু করে, অর্থাৎ তার ফাংশনস এর মধ্যেই পড়ে এটা। এটা মনে রাখবে 324 নম্বর ধারা, এবং এই ধারা অনুসারেই নির্বাচন কমিশন কি করে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিস বা কোনো ক্যান্ডিডেটকে তারা কিন্তু পানিশও করতে পারে, চাইলে তারা পানিশ করতে পারে। তো যেমন তোমরা যেমন তোমরা দেখবে ওই কেসিআর না, কেসিআরই বোধ হয়, কেসিআর, হ্যাঁ কেসিআর এর যিনি ওই লিডার আছেন তাকে 24 ঘন্টার জন্য যেমন সাসপেন্ড করেছে, যে তিনি কোনো রকমের প্রচার করতে পারবেন না। আজকে এই গতকালই বোধ হয় এটা ঘটেছে, যে তিনি 24 ঘন্টার জন্য আর প্রচার করতে পারেন না। তার কারণ কি, তার কারণ তিনি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছেন। তো এখানে আমরা দেখতে পাবো কোন বিষয়গুলোকে, এটা ওই প্রসঙ্গে এটা এসেছে। তো আমরা দেখতে পাবো 2 তারিখের ঘটনা, 1 তারিখে বোধহয় ঘটেছে এটা। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাবো যে মডেল কোড অফ কন্ডাক্টে এটা বলা হয়েছে যে তুমি কি করতে পারবে না, তুমি কোনো একটা গভর্নমেন্টের বা কোনো একটা পলিটিক্যাল পার্টির কোনো একজন ব্যক্তির তার নির্দিষ্ট যে প্রোগ্রামস আছে, সেই পলিসি আছে, সেগুলোকে তুমি ক্রিটিসাইজ করতে পারবে, বা হয়তো যদি সেই পলিটিক্যাল পার্টিটা আগে কখনো ক্ষমতায় ছিল এবং যদি কোনো ভুল ভ্রান্তি করেছে তোমার যদি মনে হয়েছে, তাহলে তাহলে তুমি তার হিস্ট্রির যে রেকর্ড, সেই রেকর্ডটিকে তুমি ক্রিটিসাইজ করতে পারবে। অর্থাৎ ধরো ইতিহাসে কোনো এর আগে যখন হয়তো ক্ষমতায় ছিল তখন কোনো ভুল ভ্রান্তি করেছে, ধরো বিজেপি কংগ্রেস পাওয়ারে ছিল 2004 থেকে 2014 পর্যন্ত পাওয়ারে ছিল 10 বছর, তো সেই সময় বিভিন্ন ভুল পলিসি তারা নিয়েছে। তো তুমি পলিসিগুলোকে তুমি ক্রিটিসাইজ করতে পারবে, তুমি তাদের কাজগুলোকে ক্রিটিসাইজ করতে পারবে, কিন্তু কোনো ব্যক্তিকে পার্সোনাল লেভেলে এসে তুমি ক্রিটিসাইজ করতে পারবে না। ওটাই এখানে বলা হয়েছে যে এটা এখানে বলছে ক্রিটিসিজম পলিসি এন্ড প্রোগ্রামস আর অ্যালাউড অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিটিসিজম পাস্ট রেকর্ড অ্যাজ অ্যালাউড and works are allowed, এটা বলা হয়েছে। এটা নট হতো, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে।
এখানে নট হতো, নট, নট শব্দটি লিখতে হতো আমাকে, নট শব্দটি লিখতে হতো, ওটা মিস করে গেছি আমি, এটা আপডেট করে দেবো আমি পরে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ আর অ্যালাউড আন্ডার মডেল কোড অফ কন্ডাক্ট, এটা নট অ্যালাউড হতো। তো যেটা অ্যালাউ করে না সেটা হচ্ছে এটা, যে ক্রিটিসিজম অফ আদার পার্টিস এন্ড দেয়ার ওয়ার্কার্স বেসড অন আনভেরিফাইড অ্যালিগেশনস অর ডিস্টোরশনস, ঠিক আছে। এটা এটা আনভেরিফাইড সোর্স থেকে তুমি এটা করবে, এটা অ্যালাউ করে না, ঠিক আছে। না 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 না, এটা এটা পুরোটাই গন্ডগোল আছে একটা, এটা আমি গন্ডগোল করেছি। এটাও তুমি এটা এটা তুমি করতে পারবে না। অ্যালাউ যেটা শুধুমাত্র যেটা অ্যালাউ হয় সেটা হচ্ছে এটা উপরেরটা, প্রথমটা অ্যালাউ হয়, বাকি দুগুলো অ্যালাউ হয় না। কোনগুলো না, নিচের দুটো, এই বি এবং সি নাম্বারটা অ্যালাউ হয় না। ক্রিটিসিজম অফ আদার পার্টিস এন্ড দেয়ার ওয়ার্কার্স বেসড অন আনভেরিফাইড অ্যালিগেশনস অর ডিস্টোরশনস, যে আনভেরিফাইড তুমি হয়তো কোনো অ্যালিগেশনস আছে, সেটার ভিত্তিতে তুমি তাকে কোনো একটা কাউকে ক্রিটিসাইজ করবে, এটা অ্যালাউ হবে না। বা কারো তুমি প্রাইভেট লাইফ নিয়ে কথা বলবে, এটা অ্যালাউ হবে না। এখন ধরো নাও, এখন কেউ অ্যালিগেশন দিচ্ছে নরেন্দ্র মোদী যে তিনি তো তার বউয়ের সাথেই ঝগড়াঝাটি, তিনি তো নিজের পরিবারটাই সামলাতে পারেন না, তো তিনি আবার নিজের দেশকে কি সামলাবেন? তো সেটা, এটা কিন্তু একটা পার্সোনাল হয়ে গেল। কেউ যদি এই ধরনের কোনো অ্যালিগেশনস নিয়ে আসে, তাহলে সেটা কিন্তু একটা পার্সোনাল অ্যালিগেশনস, পার্সোনাল কিন্তু লেভেলে একটা অ্যাটাক হয়ে গেল, যে তার মিসেসের সঙ্গে তার কি ধরনের সম্পর্ক সেটা তাদের ব্যক্তিগত জীবনের বিষয়, ব্যক্তিগত লাইফের বিষয়, সেখানে কোনো ব্যক্তির সেখানে ঢোকা উচিত নয়। কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে তাকে পানিশ করবে। ওটাই এখানে বলা হয়েছে যে প্রাইভেট লাইফে কি ঘটছে সেটা তুমি এখানে পলিটিক্যাল ইভেন্টসে বা পলিটিক্যাল প্রচারে নিয়ে আসতে পারবে না, এটা ঠিক নয়, ব্যক্তিগত হওয়া উচিত নয়। তো এই দুটো হচ্ছে কিন্তু অ্যালাউ করে না। আর অ্যালাউ যেটা করে সেটা হচ্ছে এটা, যে এগুলোর উপর তুমি ক্রিটিসাইজ করতে পারবে, ঠিক আছে। তো এখানে অপশনটা আমার চুজ করাটা ভুল হয়েছে, 4-এর এ নাম্বারটা হবে সঠিক উত্তর, 4-এর এ নাম্বার, আমি এটা কারেক্ট করে দেবো পরে, এটা ভুল, আমি ভুলটা চুজ করেছি। তো এটা 4-এর এ নাম্বারটা হবে সঠিক উত্তর, যে এটাকেই অ্যালাউ করে নির্বাচন কমিশন, কিন্তু নিচের দুটোকে অ্যালাউ করে না, এটা মাথায় রাখবেন। 5 নাম্বার কি বলছে দেখো, 5 নাম্বার বলছে হু ইজ দ্য অথর অফ দ্য রিসেন্টলি পাবলিশড আর্টিকেল ইনকাম অ্যান্ড ওয়েলথ ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া 1922 to 2023, দ্য রাইজ অফ দ্য বিলিয়নিয়ার রাজ। যে ইন্ডিয়াতে আমরা এখন দেখতে পাচ্ছি যে সমস্ত স্টাডি গুলো বলছে, এই যে আমরা দেখবে এডিটোরিয়াল পেজে, এটা এডিটোরিয়াল পেজের 2 তারিখে যখন লেখা হয়েছে, সেই আর্টিকেলটিকেই আমরা দেখতে পাবো আজকের যে আনন্দবাজার পত্রিকা খুলে দেখো, সেটিকে বাংলায় লেখা হয়েছে। সেখানে কোনো একজন ব্যক্তি, বোধহয় অশোক নামে কেউ একজন কোনো ব্যক্তি, আমি দেখলাম যে তিনি ওটারই ট্রান্সলেশন পড়া মোটামুটি বলতে পারো হুবহু তিনি আজকের আনন্দবাজার পত্রিকার এডিটোরিয়াল পেজে করে দিয়েছেন, মানে নিজের ভাষায় লিখেছেন, কিন্তু মোটামুটি দেখলাম যে পুরো সেন্টেন্স সব একই রেখেছে, একই বিষয়বস্তু এটা। তো সেখানে তুমি আর্টিকেলটার নাম মেনশন করতে আমি দেখিনি, বাট সেখানে যখন তোমরা ওই দা হিন্দুর এডিটোরিয়াল পেজ পড়বে তখন তোমরা এই আর্টিকেলটির নাম মেনশন পাবে, এবং ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব বলে একটা ল্যাব আছে, সেই ল্যাবে এই রিসার্চটা হয়েছে, ঠিক আছে। এই ল্যাবে রিসার্চটা হয়েছে, এই আর্টিকেলটি সেখান থেকে প্রকাশিত হয়েছে, এবং এই কয়েকজন ব্যক্তি মিলে এখানে 1 2 3 4জন, নিতিন কুমার ভারতী, লুকাস চ্যান্সেল, থমাস পিকেটি অ্যান্ড আনমোল সোমানসি, এই 4জন মিলে এই আর্টিকেলটা লিখেছেন, এই রিসার্চ পেপারটা লিখেছেন। তারা সেখানে দেখানোর চেষ্টা করেছেন 1980 সাল থেকে তারা একটা স্টাডি করেছেন, মোটামুটি ভাবে বলা যেতে পারে, না 1980 সাল থেকে তারা মোটামুটি স্টাডি করেছেন, বা তারও আগে এখানে তারা ট্রেনেছেন, বাট 1980 সাল থেকে তাদের রিসার্চে বিশেষ, মানে 1980s এর পর থেকে তাদের রিসার্চটা ভীষণ সিগনিফিকেন্ট। এখানে তারা বলার চেষ্টা করেছে এটাই এই আর্টিকেলের মধ্যে, যে ব্রিটিশরা যখন পাওয়ারে ছিল তখন যে ধরনের ইনইকুয়ালিটি এখানে স্টাবলিশ হয়নি, এই স্বাধীনতার পর থেকে সেই ইনইকুয়ালিটিটা, অসাম্যটা আরো অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তাদের বক্তব্য হচ্ছে যে যখন থেকে ভারতবর্ষে ওই লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের আবহাওয়া ট্রেন্ড যখন শুরু হয়েছে, মোটামুটি আমরা জানি লিখিতভাবে এই ট্রেন্ডটা শুরু হয়েছে 1991 সাল থেকে, যখন আমরা দেখতে পাবো এলপিজি শুরু হলো আমাদের দেশে, যখন প্রাইভেটাইজেশন শুরু হলো তখন থেকে। বাট আমি তোমাদের বলেছিলাম নেহরুভিয়ান এরা তার সমাপ্তি ঘটেছিল 1980-র দশকে, 1980s এর দিকেতে বা দশকে আমরা দেখতে পাবো নেহরুভিয়ান এরার কিন্তু সমাপ্তি ঘটেছিল। কি দেখেছিলাম আমরা সেখানে? আমরা দেখেছিলাম যে একেবারে ইকোনমিক লেভেলে স্টেট ছোট ছোট করে আমরা হাত গোটাতে দেখেছিলাম, যে সে কিন্তু রোল ব্যাক করছিল, স্টেট রোল ব্যাক করছিল। লিবারালিজম পড়তে গিয়ে টার্মিনোলজিটা আমরা পড়ি এবং এটা পরীক্ষায় একাধিকবার আসে। রোল ব্যাক, স্টেট রোল ব্যাক করছে, মানে স্টেট মার্কেটের উপরে যে প্রাইসের, যে প্রোডাক্টের যে প্রাইস ওঠানামা করছে সেটার উপর কোনো ধরনের কিন্তু ইন্টারফেয়ার করছে না। স্টেট কি করছে, মার্কেটটাকে মার্কেটের মতোই ছেড়ে দিয়েছে এবং বলেছে নিজের মতো করে ফাংশনস করুক, স্টেট কোনো রকমের কন্ট্রোল করবে না।
ধীরে ধীরে আমরা দেখতে পেলাম এই ট্রেনটা আলটিমেটলি একটা লিগাল ডকুমেন্টেশন নিয়ে আসলো, যখন পার্লামেন্টে আমরা এলপিজি স্ট্যাবলিশ করতে দেখলাম, বিল পাস করতে দেখলাম। 1991 সালে আমাদের লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন আমাদের দেশে আসলো, এবং আমরা তখন থেকে দেখতে পাবো কি, আমরা দেখতে পাবো যে ওই একটা নতুন ট্রেন্ড, যে সেটা হচ্ছে যে একদিকে আমাদের সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। এই আর্টিকেলটিতে বলা হয়েছে যে ভারতের সম্পত্তি প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ব্রিটিশ পিরিয়ডে বলেছে, সেখানে আমি তোমাদের দেখাচ্ছি, এখানে একটুখানি দেখো, খুব আশ্চর্যজনক একটা বিপদ মানে একটা আর্টিকেল, খুব ভালো কিছু লিখেছে এখানে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না বোধহয়, না? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? কি দেখতে পাচ্ছ? না স্যার, স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে, দেখা যাচ্ছে না। ব্ল্যাক না? ব্যাপার বলো তো। আচ্ছা, এক সেকেন্ড। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এখানে দেখো কি বলছে, আমি ওই জায়গাটা মিস করে গেছি, ওটা এডিট কাটতে ভুলে গেছি। যাই হোক, এটাতে শুধু আপাতত চোখটা রাখো। কি বলছে এখানে দেখো, এখানে বলছে 2022 সাল থেকে 1% পপুলেশনস এর কাছে, বলছে 2022 সাল থেকে 1% ইন্ডিয়ান পপুলেশনস এর কাছে 40.1% সম্পদ কিন্তু গিয়ে জমা হয়েছে। মানে ভারতবর্ষের 1% মানুষের কাছে 40% সম্পদ গিয়ে, 40.1%, মানে 40.1% সম্পদ গিয়ে জমা হয়েছে। বুঝতে পারছো তো কতটা ভয়াবহ একটা ব্যাপার? তো 40% সম্পদ গিয়ে 1% মানুষের কাছে 2022 সাল থেকে কিন্তু গিয়ে দেখা যাচ্ছে যে জমা হয়েছে। এবং তাদের নিজেদের ইনকাম বলছে যে 22.6% তাদের টোটাল ইনকাম। টোটাল ইনকামের তাদের হচ্ছে ইনকামটা যদি বলো, যে টোটাল যেটা 2022 সালে ইনকাম হয়েছে, সেই ইনকামের 22.6% তারা নিজেরাই ইনকাম করেছে। মানে 1% মানুষ 22% ইনকাম করেছে। তাহলে বোঝো ব্যাপারটা কতটা ভয়াবহ। আবার অন্যদিকে বলছে, যদি শেষের দিক থেকে একেবারে 50%কে ধরা হয়, একেবারে লাস্ট বটম থেকে যদি 50%কে ধরা হয়, তাহলে তাদের কাছে মাত্র 6.4% সম্পদ আছে। মাত্র, মানে একেবারে নিচ থেকে যদি উপর দিকে তুমি ওঠো, তাহলে ওই রাস্তায় শুয়ে থাকা মানুষগুলোকে শুধু ধরে, একেবারে যাদের বাড়ি ঘর আছে তাদেরকে, মানে যারা ওই 50% ক্যাটাগরির মধ্যে পড়ে, 140 কোটির মধ্যে ধরে নাও এই 70 কোটি জনসংখ্যা। তো 70 কোটি জনসংখ্যার কাছে মাত্র 6.4% কিন্তু তাদের কাছে সম্পদ আছে। কতটা ভয়ানক একটা ব্যাপার দেখো। এবং বলছে যে তাদের আর্নিংটা কত, তাদের আর্নিংটা হচ্ছে 15% মাত্র। মানে 50% মানুষের আর্নিং নিচের দিকে যারা আছে, তাদের আর্নিংটা মাত্র 15%। এটা এখানে বলার চেষ্টা করেছে। অন্যদিকে বলেছে যে তাদের বটমে যারা আবার আছে তাদের কথা বলছে, যে তাদের যদি আবার উপর দিক থেকে যদি 10% যদি তাদের সঙ্গে কম্পেয়ার করা হয়, তাহলে দেখা যাবে কি, দেখা যাবে যে উপর দিকে যারা হচ্ছে 50% আছে, তারা খুবই খারাপ অবস্থায় আছে উপরের 10% থেকেও। উপরের যারা 10% আছে তারা তারা এখানে তাদের বক্তব্য কি, তাদের বক্তব্য হচ্ছে যে 65% তাদের কাছে সম্পদ রয়েছে, ঠিক আছে, এবং তারা 57.7% টোটাল ন্যাশনাল ইনকাম তাদের পকেটে রয়েছে। অথচ আমরা দেখতে পাবো কি, অর্থাৎ 10% মানুষ উপর দিক থেকে যদি 10% দেখো, তাহলে তাদের কাছে 65% সম্পদ আছে, আর নিচের 50% মানুষের কাছে তাহলে তারা আরো কতটা খারাপ হবে ভাবো। তাহলে এই ধরনের একটা কিন্তু ভয়াবহ কিন্তু ইনইকুয়ালিটি কিন্তু তৈরি হয়ে রয়েছে এখানেই। এখানে তারা আরেকটা কথা বলেছে যে 1922 সালের পর থেকে ব্রিটিশ আমলের ট্রেন্ডের কথা বলেছে, সেখানে তারা একটা সংখ্যা দেখিয়েছে বটে, আমি এখন ওই জায়গাটা কাটতে ভুলে গেছি। তো এখানে একটা তারা সংখ্যা দেখিয়েছে বটে, সেই সংখ্যাটা হচ্ছে যে মোটামুটি 1% সামথিং, 1% সামথিং, মানে ব্রিটিশ পিরিয়ডে আমরা এসে দেখতে পাবো যে 1% সামথিং তখন কিন্তু ডেভেলপমেন্ট ঘটেছে। মানে ব্রিটিশ পিরিয়ডে 1% সামথিং এর লেভেলে কিন্তু ডেভেলপমেন্টটা ঘটতো। এবং স্বাধীনতার পরেও কিন্তু এই ট্রেনটা বজায় ছিল, বিশেষ করে 1980 সালের আগে পর্যন্ত এই ট্রেনটা বজায় ছিল। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে যখন থেকে, তাদের বক্তব্য হচ্ছে যে যখন থেকে
তাদের বক্তব্য হচ্ছে যে তাদের বক্তব্য হচ্ছে যে ওই ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে এখনো পর্যন্ত, বিশেষ করে 1980 সাল পর্যন্ত তারা বলছেন যে 1% সামথিং এ ডেভেলপমেন্ট কিন্তু এই দেশের অর্থনীতির হয়েছে। এই ডেভেলপমেন্টটা এখন অনেক বেশি পরিমাণে হচ্ছে। ডেভেলপমেন্ট যে ওই 1980 সালের পর থেকে কম হচ্ছে তা নয়, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন আসার পর থেকে ডেভেলপমেন্ট অনেক হচ্ছে, ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে মানুষ দেশের। প্যারালালি মানুষের মাথাপিছু আয়টাও বেড়েছে, ইনকামটাও বেড়েছে। কিন্তু এদের বক্তব্য হচ্ছে যে মাথাপিছু আয় বেড়েছে, দেশের অর্থনীতিও বেড়েছে, কিন্তু গ্যাপটা, তারা বলছে যে গ্যাপটা ব্রিটিশ পিরিয়ডে যে গ্যাপ ছিল, 1980 সালের আগে যে গ্যাপ ছিল, সেই গ্যাপটা বর্তমান দিনে আরো অনেক বেশি হয়েছে, আরো অনেক। বিশেষ করে 1980 সালের পর থেকে এখনকার গ্যাপটা ওটা অনেক বড় পরিমাণ হচ্ছে। আমি সংখ্যাটা ভুলছি এখানে এক্সাক্ট, ওটা একটা বড় একটা অ্যামাউন্ট তারা সেখানে কিন্তু দেখানোর চেষ্টা করেছে। আমি আর্টিকেলগুলো ডিলিটই করে দিলাম, পিডিএফটা নাহলে দেখাতাম, এখানে তোমাদের মার্ক করে রেখেছিলাম। তো এই ঘটনাগুলো তারা কিন্তু এখানে বলার চেষ্টা করেছে, রিসাইকেল থেকে উদ্ধারই করি। ও, উদ্ধার করা মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আমি তোমাদের পরে আবার সুযোগ পেলে দেখাবো। এখানে 2 তারিখ, আচ্ছা 2 তারিখ পেয়েছি, রিস্টোর করলাম, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, এটা খুব দরকার এগুলো বোঝা, কারণ এগুলো, এই বড় বড় রিপোর্ট গুলো, এগুলো বোঝাটা ভীষণ দরকার। তার কারণ অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, এবং যেহেতু আমাদের পলিটিক্যাল ইকোনমিটাও বুঝতে হয়, পড়তে হয়, তো এটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে, নইলে একটুখানি মুশকিল হবে। ঠিক আছে? তো মানে তোমরা নিজেরা দাবি করতে পারবে না একটা সময় পর গিয়ে যে তোমরা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। তো নিজেকে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে দাবি করতে হলে অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি একটুখানি, দেখো এখানে ডেটাগুলো আমি হাইলাইট করে রেখেছিলাম, ওই জায়গাটা কাটতে ভুলে গেছি। এই আর্টিকেলটা, আচ্ছা তোমরা কি কোনো ডিস্টার্ব ফিল করছো, মানে এই মেঘ ডাকছে বলে? অসুবিধা হচ্ছে মেঘ ডাকছে বলে? এই দেখো এখানে আর্টিকেলটির নাম কি? আর্টিকেলটির নাম হচ্ছে দ্য রং ওয়ে টু ফাইট ইনইকুয়ালিটি, যে অসাম্যকে প্রতিরোধ করার হচ্ছে ভুল রাস্তা, এই নামে বেরিয়েছে। যিনি লিখেছেন তিনি ওই দা হিন্দুরই একজন হচ্ছেন, সম্ভবত জার্নালিস্ট হবেন, প্রশান্ত পেরুমাল জে। তো পেরুমাল জে প্রশান্ত হবে এনার পুরো নামটা। তো এখানে ওই কথাগুলো এখানে বলার চেষ্টা করেছে। এই জায়গাটির দিকে দেখো, এখানে বলছে যে এখানে কোথায় গেল, এখানে সুন্দর করে বলেছে। ঠিক আছে, এখানে বিভিন্ন ডেটা গুলো দিয়েছে। যে দেখো এখানে বলছে যে তারা এখানে বলছে যে 1.6% ইন্ডিয়ান ইকোনমি গ্রো হতো ইয়েতে, কিভাবে 1.6% গ্রো হতো, কখন? এটা 1960 থেকে 1990 এর মধ্যে। বাট এখানে বলছে, কিন্তু এখানে বলছে যে 1990 থেকে 2022 সালের মধ্যে যদি ট্রেন্ডটা দেখো, তাহলে দেখবে যে ইন্ডিয়ার ইকোনমিক ডেভেলপমেন্টটা ঘটছে 3.6% হারে, 3.6% হারে, অর্থাৎ আগের থেকে অনেক বেশি হারে ঘটছে। তাহলে এটা যেমন একদিকে উন্নতি করছে, ইকোনমিক যেমন একদিকে ডেভেলপমেন্ট ঘটছে, অন্যদিকে তাদের বক্তব্যটা হচ্ছে যে সেখানে একটা বড় রকমের কিন্তু ডিক্লাইনও দেখা যাচ্ছে। এই যে বিভিন্ন এখানে স্ট্যাটিস্টিক্স তারা দিয়েছে খুব সুন্দরভাবে, দেখবে। তো এগুলো কিন্তু ভীষণই অ্যালার্মিং, যে এত বড় পরিমাণে ডেভেলপমেন্ট ঘটছে ঠিকই, মানুষের উন্নতিও হচ্ছে, উন্নতি যে হচ্ছে না তা কিন্তু নয়, কিন্তু এদের কনসার্ন হচ্ছে এটাই যে যত বেশি করে দেশে প্রাইভেটাইজেশন হচ্ছে, দেশে যত বেশি করে এখানে লিবারালাইজেশন হচ্ছে, গ্লোবালাইজেশন হচ্ছে, তত বেশি করে মানুষের মধ্যে এখানে বৈষম্যগুলো বাড়ছে। সম্পদ গিয়ে কিছু মুষ্টিমেয় মানুষের হাতে কিন্তু কেন্দ্রীভূত হচ্ছে, সেন্ট্রালাইজড হচ্ছে। তো কাজেই আমাদেরকে এটাকে ফাইট করতে হবে, এবং যেই প্রসেসে ফাইট করছি সেই মাধ্যমটা বা এই রাস্তাটা কিন্তু খারাপ, এটাই এখানে বোঝানোর চেষ্টা হয়েছে। তো এগুলোর উপরে এখানে বেসিক্যালি প্রকাশ করেছে। যেমনটা বললাম যে এখানে যে আর্টিকেলটি লেখা হয়েছে দা হিন্দুতে 2 তারিখে যেটা লেখা হয়েছে, আজকের আনন্দবাজার পত্রিকা যদি দেখো তাহলে তোমরা দেখবে যে সেখানেও কিন্তু এটিকে কিন্তু বাংলায় কিন্তু এটিকে লেখা হয়েছে। ভালো করে একটুখানি দেখবে, তোমরা পেয়ে যাবে যে বাংলাতে এটাকে কিন্তু লেখা হয়েছে। ঠিক আছে, তো একটু দেখে নিও। তারপরে আমরা এখানে আলোচনায় চলে আসছি আমাদের অন্য প্রশ্নে চলে আসছি। এবার এখানে দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। তো যাই হোক, এটা রাইটার হচ্ছে এটা, এবং এটা যেখানে প্রকাশিত হয়েছিল এটাকে বলা হয় এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব বলা হয় এটাকে, ল্যাবটার নাম। এই ল্যাব মানে একটা ল্যাব আছে, ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব বলে একটা ল্যাব আছে।
আজকে আনন্দবাজারে লেখা হয়েছে ল্যাবটার নাম বাংলাতে সুন্দর করে, এখানেও আছে, আমি এখানে কোথায় যেন দেখলাম, ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব বলা হয় এটাকে, কোথায় আমি চোখে পড়েছিল আমার, তো এটা একটু দেখতে হবে। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব বলা হয়, তো সেই ল্যাব মানে একটা রিসার্চ অর্গানাইজেশন বলতে পারো। তো বিভিন্ন ধরনের রিসার্চ অর্গানাইজেশন আছে আমাদের, অমর্ত্য সেনের আছে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের আছে, বিভিন্ন ইকোনমিস্টদের নিজেদের ল্যাব আছে। তারা সেখানে বসে বিভিন্ন এক্সপার্টদের দিয়ে বা তাদের নিজেদের স্টুডেন্টদেরকে তারা বিভিন্ন রকম ভাবে ট্রেনিং করিয়ে তারা সেখানেই তাদেরকে দিয়ে রিসার্চ করায়। তো এই ল্যাবে এখানে এই স্টাডিটা হয়েছে, ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব বলা হয় এটাকে। তো এই ল্যাবে বসেই হয়েছে। যাই হোক, এটা একটু ভালো করে দেখে নিও, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কিন্তু আমাদের ডেমোক্রেসির জন্য ভীষণ অ্যালার্মিং। তো ডেমোক্রেসিকে আমাদের এই পার্সপেক্টিভ থেকে এবার দেখতে হবে যে ডেমোক্রেসি আমরা যখন বলছি তখন, যেটা ল্যাসকি বলেছিলেন, যতক্ষণ না ইকোনমিক ইকুয়ালিটি আসবে ততক্ষণ পলিটিক্যাল রাইটস বা পলিটিক্যাল ইকুয়ালিটি কখনো এস্টাবলিশ হবে না। তো আগে ইকোনমিক ইকুয়ালিটিটা দরকার। তো যেহেতু আমাদেরকে এগুলো পড়তে হয়, তো কাজেই আমাদেরকে পলিটিক্স পড়তে হলে ইকোনমিক দিকেও কিন্তু সমানভাবে নজর রাখতে হবে যে ইকোনমি কোন দিকে যাচ্ছে। 6 নম্বর প্রশ্ন চলে আসে। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জানো তোমরা এখন কন্টেম্পোরারি কোয়েশ্চেন্স বারবার ফরেন পলিসির পার্সপেক্টিভ থেকে এগুলো জানতে চাই। কি জিজ্ঞেস করেছে অকাসাস ওয়াজ এস্টাবলিশ উইথ টু মেইন গোল ইন মাইন্ড, টু মেইন গোলস ইন মাইন্ড। যে অকাসাস এর ফুল ফর্মটাকে জেনে নাও। অকাসাস হচ্ছে 3টে দেশের হচ্ছে কিন্তু একটা অ্যাক্রোনিমস দিয়ে তৈরি হয়েছে। তো 3টে দেশের অ্যাক্রোনিমস কি বলছে, এ ফর হচ্ছে অস্ট্রেলিয়া, ইউকে তো ইউকে বুঝতেই পারছো, আর ইউএস হচ্ছে ইউএস। তো অস্ট্রেলিয়া, ইউকে আর ইউএস এই 3টে দেশকে নিয়ে গঠিত হয়েছে কিন্তু অকাস গঠিত হয়েছে। এই অকাস 3টে অর্গানাইজেশন ইন্দো প্যাসিফিক যে রিজিয়নসটি আছে সেই রিজিয়নে চায়নাকে কন্টেইন করার জন্য এবং মিলিটারি সিকিউরিটিটাকে তারা এনহ্যান্স করার জন্য বিভিন্ন ধরনের, এটা কিন্তু এই গ্রুপটা কিন্তু তৈরি করেছে। যখন এটা তৈরি করা হলো তখন ইন্ডিয়ান ফরেন পলিসির পার্সপেক্টিভ থেকে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এটাও বুঝে নাও, শুনে নাও। সেটা হচ্ছে কি, যে তার আগেই আমরা দেখতে পাবো যে কোয়াড তৈরি হয়েছিল, কোয়াড। তো কোয়াডে জানো যে ইন্ডিয়া সেখানে আছে, ইউএস আছে সেখানে, জাপান আছে, জাপান আছে, তো জাপান আছে, অস্ট্রেলিয়া আছে, এই সমস্ত দেশগুলো আছে। তো কোয়াড যখন তৈরি হলো তখন এটা রিয়েলাইজ করা হয়েছিল যে ইন্দো প্যাসিফিক ওই চায়নাকে কন্টেইন করার জন্যই তৈরি হলো। বাট পরবর্তীকালে যখন ইন্ডিয়াকে বাইপাস করে, ইন্ডিয়াকে যে বের করে দিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে তারা আবার একটা নতুন গ্রুপ তৈরি করলো, তখন এটাও রিয়েলাইজ করা হলো যে তার মানে এক প্রকার ভাবে তারা এটাও সচেতন, আমেরিকা, যে ইন্ডিয়াকে দিয়ে তারা অনেক সময় সব কাজ করে উঠতে পারবে না। তো স্বাভাবিকভাবে তারা নিজেদের মতো করে একটা আলাদা একটা গ্রুপও তৈরি করেছে ইন্ডিয়াকে বাইপাস করে। তো ইন্ডিয়ার ফরেন পলিসির জন্য এটা একটা অ্যালার্মিং ছিল যে আমেরিকাকে আমরা আমাদের নিজেদের বন্ধু বলে স্বীকার করছি, যে আমেরিকার সঙ্গে আমাদের একটা ক্লোজ রিলেশন এস্টাবলিশ হচ্ছে, সেই আমেরিকা আমাদের পেছন থেকে কি করছে না, এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যে সে কিন্তু আমাদেরকে এক প্রকার মানে চেকস এন্ড ব্যালেন্সে রেখেছে, আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন রেখেছে সামনের দিক থেকে, পেছনের দিক থেকে আমাদের যারা শত্রু তাদেরকে একদিকে সাহায্য সহযোগিতা করেছে ডিরেক্টলি, যেমন পাকিস্তানকে করেছে। এটা যেমন করেছে, অন্যদিকে আমরা দেখতে পাবো যে বিভিন্ন সময় আমাদেরকে বাইপাস করে অন্য কোনো মেম্বারসদের সঙ্গে বা অন্য কোনো আমাদের বন্ধুদের সঙ্গে বা শত্রুদের সঙ্গে তারা কিন্তু জোট করে অন্য গ্রুপ তৈরি করেছে। তো ইন্ডিয়ার জন্য এটাও কিন্তু এক প্রকার চিন্তারও বিষয় যে এই আমেরিকাকে আমরা কতটা ট্রাস্ট করতে পারি। এবং গত কয়েকদিন আগে তোমাদের পড়াচ্ছিলাম যে ফরেন পলিসির একটা পেপার, যে কিভাবে আমরা গ্লোবালি রাইজ করছি আর রিজিওনালি ডিক্লাইন ঘটছে। সেখানেও এই কথাটি বলছিলাম যে এটার পেছনে গুরুত্বপূর্ণ একটা কারণও ছিল আমেরিকা, যে আমেরিকা যেভাবে তার নিজের যেভাবে আমাদেরকে যেভাবে সে বাইপাস করছে, তার উপর ভরসা আমরা করতে পারছি না। যাই হোক, এখানে অকাশ যখন তৈরি হয়েছে তার তখন দুটো গোল ছিল। সেই গোলগুলো কি কি? একটা গোল হচ্ছে যে তার অস্ট্রেলিয়াকে এখানে কি বলছে, টু এইম টু প্রোভাইড অস্ট্রেলিয়া উইথ নিউক্লিয়ার পাওয়ার্ড অ্যাটাক সাবমেরিন। অর্থাৎ আমাদেরকে কতগুলো, অস্ট্রেলিয়াকে কি করবে, যেমন কতগুলো নিউক্লিয়ার পাওয়ার দিয়ে দেবে, কতগুলো মানে কতগুলো এখানে সাবমেরিন দিয়ে দেবে, প্রোভাইড অস্ট্রেলিয়া উইথ নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন। অর্থাৎ কতগুলো সাবমেরিন দেবে, যে সাবমেরিন গুলো কি করবে, নিউক্লিয়ার পাওয়ার যে সমস্ত ইয়েগুলো থাকবে তাদেরকে কিভাবে প্রতিরোধ করা। অর্থাৎ মোটামুটি সমুদ্রে যেভাবে একেবারে তাদের নিজেদের সিকিউরিটি তৈরি করা দরকার, যে নিউক্লিয়ার রিলেটেড যদি কোনো ঘটনা ঘটে বা যদি সিকিউরিটি থ্রেট দেখা যায় তাহলে সেটাকেও প্রতিরোধ করা। এই ধরনের কতগুলো সাবমেরিন তৈরি করা এবং তাদের মধ্যেও কতগুলো কাউন্টার নিউক্লিয়ার তৈরি করা, এই ধরনের বিষয়গুলোর উপর তারা কিন্তু ফোকাস করেছে। সেকেন্ড পিলারটা কি? সেকেন্ড পিলার বলছে ফোকাসেস অন ডেভেলপিং অ্যাডভান্সড ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটিস সাচ অ্যাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
আন্ডার সি ড্রোনস অ্যান্ড হাইপারসোনিক মিসাইলস। হাইপারসোনিক মিসাইলস গুলো হচ্ছে ছোট ছোট কিছু মিসাইল, তারা ক্ষেপণাস্ত্র হতে পারে এবং এক প্রকার বলতে পারো হাইপারসোনিক মিসাইলস হলো ওই যুদ্ধে আকাশেই এক প্রকার যুদ্ধ হয় এগুলো দিয়ে। যেমন তোমরা ইসরায়েলের সঙ্গে যখন প্যালেস্টাইনের যুদ্ধ আমরা দেখলাম তখন এগুলো আমরা দেখেছি মিসাইল ওয়ার। তো হাইপারসোনিক মিসাইল সেখানে লঞ্চ করা হয়েছিল, আকাশেই সেখানে যুদ্ধ হতো। এক প্রকার তোমরা দেখবে যে ব্রিটিশ ভারত আমরা মহাভারতে দেখতাম না, যে মহাভারতে আমরা দেখতাম যে সেখানে অর্জুন একটা তীর ছুড়লো, আর ওদিক থেকে একটা দেখতে পাবো আমরা সেখানে হয়তো দ্রোণ একটা তীর ছুড়লো, সেই তীরের মধ্যে গিয়ে সংঘর্ষ হচ্ছে, আকাশেই যুদ্ধ হচ্ছে। তো সেই কনসেপ্ট গুলো আর কি এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি যেগুলো উঠে এসেছে, যে ফাইটটা আকাশেই হচ্ছে। সেই ধরনের কিছু মিসাইল লঞ্চ করতে পারে। আন্ডার সি ড্রোনসও তারা করতে পারে, যে জলের নিচে কিছু ড্রোন সেখানে তারা নিক্ষেপ করে যুদ্ধ হতে পারে। তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও তারা ডেভেলপ করবে। এই সমস্ত বিষয়গুলোর উপর ফোকাস করে তারা কি করছে না, এক প্রকার নিজেদের নিরাপত্তাটাকে সিকিউর করতে চাইছে বা নিরাপত্তাটাকে গড়ে তুলতে চাইছে, নিরাপত্তার বেষ্টনী গড়ে তুলতে চাইছে। এগুলো আমরা দেখতে পাবো দুটো পিলার নিয়ে তারা কিন্তু এখানে গঠিত হয়েছে। এগুলো আমাদের যেহেতু আমরা মোটামুটি ইন্টারন্যাশনাল রিলেশনস অনেকটা পড়ে নিয়েছি, যারা পড়নি চিন্তার বিষয় নেই, এইভাবে কন্টেম্পোরারি পলিটিক্স গুলো জেনে যাচ্ছ, পরে যখন তোমরা এসে রিপিট করে পড়বে বা যখন সুযোগ পাবে যখন তোমরা পড়বে তখন দেখবে পড়াটা ইজিলি তোমাদের মাথায় থাকবে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে অকাশ যেটা তৈরি হয়েছে অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউএস তিনটে দেশের একটা গ্রুপ, সেই গ্রুপের উদ্দেশ্য ছিল এটাই। এবং আমরা দেখতে পাবো এটা তৈরি হয়েছে কবে, এটা তৈরি হয়েছে, এটা একটা অর্গানাইজেশন না, এটা একটা সাইন প্যাক্ট বলতে পারো, চুক্তি। এই চুক্তিটা 2021 সালে তাদের মধ্যে হয়েছে। টাইমটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। 2020 সালে গিয়ে আমরা দেখতে পাবো কি তৈরি হচ্ছে, 2020 সালে আমরা আরসিইপি তৈরি হতে দেখতে পাবো, আরসিইপি 2020 সালে আরসিইপি। তো সেই প্রসঙ্গে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আরসিইপিটা কি? আরসিইপি হচ্ছে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এটা চায়নার লিডারশিপে তৈরি হয়েছে। চায়না যখন এই ধরনের একটা অর্গানাইজেশন, ওই সাউথ এশিয়ার যে 10টা দেশ, সাউথ ইস্ট এশিয়ার যে 10টা দেশ, যেটাকে আমরা আসিয়ানের দেশ বলি, আসিয়ান বলি, সেই আসিয়ান দেশগুলোর পরেও যখন আরো কতগুলো 5টা দেশকে নিয়ে যখন 15টা দেশের একটা গ্রুপ তৈরি করছে, তখন সেখানে আমেরিকা কিন্তু নিশ্চিতভাবে ভয় পেয়ে যাচ্ছে, অস্ট্রেলিয়াও এক প্রকার ভয় পেয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া যদি ওই গ্রুপে আছে, একটা ডুয়েল রোল প্লে করছে, যে সে আরসিইপি তেও রয়েছে, আবার এই অকাতেও রয়েছে, আবার ইন্দো প্যাসিফিকেও রয়েছে। ডুয়েল রোল অবশ্যই প্লে করছে অস্ট্রেলিয়া, বাট তারপরেও তারা কিন্তু চিন্তিত এটা ভেবে যে চায়নার হেজিমনিটা তাদের উপরে বড় রকম ভাবে হাবি হয়ে যায়। যাই হোক, এটাকেই মোটামুটি ভাবে কাউন্টার করার জন্য ইন্দো প্যাসিফিক রিজিয়নে আমরা দেখতে পাবো 2021 সালে অকাশ তৈরি হলো। এটা একটু ভালো করে মাথায় রাখবে, এগুলো আমাদের ফরেন পলিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে বুঝতে হবে। লাস্ট কোয়েশ্চেন এখানকার দেখো কি বলেছে। লাস্ট কোয়েশ্চেন বলেছে, হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য পলিটিক্যাল পার্টি ইন পাকিস্তান? পাকিস্তান তেহরিকি ইনসাফ, পিটিআই যেটাকে শর্টে বলা হয়। এটা অনেক আগেই তৈরি হয়েছে, এখন না, কিন্তু এখন একটু খবরের কাগজে আছে। তার কারণ, অন্যতম কারণ যে কারণে আসলে এনার প্রতিষ্ঠাতা ইমরান খান, এই পার্টিটার প্রতিষ্ঠাতা ইমরান খান, জানো তোমরা, একজন বড় মাপের ক্রিকেটার ছিলেন পাকিস্তানের, এবং প্লে বয়ও ওনাকে বলা হয়। তোমরা জানো যে প্রচুর, জানো ক্রিকেটে যারা আছে তাদের একাধিক জীবন সঙ্গিনী থাকে। যাই হোক, তো তিনি এখন পলিটিক্সে আসার পর পপুলারিটিও পেয়েছিলেন, তিনি পাওয়ারও এসেছিলেন কোয়ালিশন পলিটিক্সে, কোয়ালিশন করে, বাট সেই কোয়ালিশন টিকলো না বেশি দিন। তার অন্যতম কারণটা হচ্ছে এটাই যে সেখানে তিনি বারবার অভিযোগ করছেন যে ফরেন কান্ট্রির সেখানে একটা বড় হাত আছে। সেই ফরেন কান্ট্রিটাকে না ইউএস সেখানে তারা কি করছে না, সেখানে ওই বড় বড় পানামা কেলেঙ্কারি নিশ্চয়ই যারা তোমরা শুনেছো তারা ভালো করে জানবে। তো পানামা পেপারস এর মতো এক ধরনের আরো বড় কোনো স্ক্যান্ডেল হতে পারে, এই ভয়ে দেখিয়েছে নাকি আমেরিকা তাদের হচ্ছে কোয়ালিশনে যারা আছে ইমরান খানের সঙ্গে, পিটিআই এর সঙ্গে, তাদেরকে নাকি ভয় দেখিয়েছে যে তোমার নামে যত দুর্নীতি কেলেঙ্কারি করে রেখেছে তার পেপার সেখানে আমেরিকা তৈরি করে রেখেছে, সেগুলো লিক করে দেবে, করে দিয়ে তোমার একেবারে রাজনৈতিক কেরিয়ার নষ্ট করে দেবে। তো এইরকম ভাবে পুরো একটা দেশে অন্ধকারে চলে যেতে পারে। যাই হোক, এই ভয়গুলো ইন্ডিভিজুয়াল লেভেলে নাকি সেখানে ওই এমপিদেরকে দেখিয়েছে, পলিটিশিয়ানসদের দেখিয়েছে। তো তারা ভয়ে এখন কি করেছে না, ইমরান খানের যে সরকার ছিল সেই সরকার ত্যাগ করে তারা কি করেছে না, এখন গিয়ে ওই নওয়াজ শরীফের যে সরকার ছিল, যেটা তার ভাই এখন চালাচ্ছে, শেহবাজ শরীফ। নওয়াজ শরীফকে তো তোমরা জানো যে সেখানকার দেশ পাকিস্তান সেখানে তাদেরকে মানে পানিশমেন্ট তার জন্য ঘোষণা করেছে। তো তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন, এখন তিনি আবার ফিরে এসেছেন। তো যাই হোক, এখন তার ভাই যেহেতু পাওয়ারে আছে, তিনি আবার ফিরে এসেছেন। এইরকম একটা পরিস্থিতিতে আমরা কি দেখতে পাচ্ছি, এইরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় তিনি কি করলেন, যে অভিযোগগুলো বারবার করছিলেন আমেরিকার বিরুদ্ধে, যে আমেরিকা এই ধরনের পেপার তৈরি করে রেখেছে, এবং এই ভয় দেখিয়ে তারা কি করছে না, আমেরিকার ইমরান খানের সরকার ভেঙে দিচ্ছে।
তো ফাইনালি আমরা ইমরান খানের সরকারকে আমরা ভেঙে যেতেও দেখলাম, কারণ নো কনফিডেন্স মোশন তাদের পার্লামেন্টে যখন পাশ হলো তখন সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে ইমরান খান কিন্তু জয়লাভ করতে পারলো না। তো নো কনফিডেন্স মোশনে তখন হেরে গেল। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে শেহবাজ শরীফের সরকার, নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ, তার সরকার প্রতিষ্ঠিত হলো এবং ইমরান খানের যারা দলে ছিল তারাই গিয়ে আলটিমেটলি ওই দলে যোগদান করে সরকার গঠন করলো। তো এই রকমের কতগুলো ঘটনা এবং ইন্টারন্যাশনাল ফরেন পলিসিও সেই সময় মানে ইন্ডিয়ান মানে গ্লোবাল পলিটিক্সও সেই সময় কতগুলো ইভেন্টস দায়ী ছিল তাদের সরকারকে ফেলে দেওয়ার পেছনেও, তাদের পুরো দেশটাকে ইকোনমিক্যালি ডাউন করে দেওয়ার জন্য। যেমন হচ্ছে যে ইউক্রেন রাশিয়া ও যুদ্ধ সেই সময় তোমরা দেখতে পাবে শুরু হলো। ইউক্রেন রাশিয়া যুদ্ধ সেই সময় যখন শুরু হলো তখন আগে থেকেই দেখবে একটা রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার একটা কিন্তু ডিল হবে এই ধরনের একটা কিন্তু, বা একটা মিটিং হবে এই ধরনের কিন্তু একটা শিডিউল ছিল। তো যুদ্ধ অলরেডি হয়ে গেছে, বিভিন্ন দেশগুলো এখন রাশিয়াকে এড়িয়ে চলছিল। তার অন্যতম কারণ হচ্ছে যে আমেরিকা এই রাশিয়ার উপরে বড় রকমের স্যাংশনস লাগাচ্ছিল এবং যারাই যাচ্ছিল রাশিয়ার সঙ্গে এগ্রিমেন্ট করতে বিভিন্ন ধরনের বা বিজনেস করতে তাদের উপর স্যাংশনস লাগাচ্ছিল। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে ইমরান খান সেটাকে ভয় না পেয়ে উপেক্ষা করে আমরা দেখতে পাবো যে রাশিয়াতে গেলেন এবং রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সঙ্গে কিন্তু বৈঠকও করলেন, আলোচনাও করলেন। আমেরিকা এটা খুব ভালোভাবে নেয়নি এবং আমরা দেখতে পাবো রেজাল্ট কি হলো। রেজাল্ট হলো যে দেশে তিনি ফিরে আসলেন, ফিরে এসে দেখা গেল যে তার নিজের সরকারটাই পড়ে গেল এবং বারবার তিনি এই অভিযোগগুলো করলেন যে আমেরিকা তার সরকার ফেলে দিল। এবং এইরকম ভাবে পাকিস্তানকে কি করলো না, পাকিস্তানের কোমরটা ভেঙে দিল, তার যে সার্বভৌমিকতার যে কোমর, সোভারেনিটির যে কোমর, সেই কোমরটা ভেঙে দিল, তার শিরদাঁড়াটা ভেঙে দিল। এইরকম ভাবে বারবার তিনি অভিযোগ করে আসছিলেন যে ইন্ডিয়া এই মুহূর্তে ইউক্রেন রাশিয়ার পরিস্থিতিতে ইন্ডিয়া গিয়ে পারছে কিন্তু রাশিয়ার সঙ্গে বিভিন্ন ধরনের তেল নিয়ে এগ্রিমেন্ট করতে তারা, এবং সস্তায় গিয়ে সেখানে তেল কিনতে পারছে। আমেরিকার সেখানে তারা স্যাংশনসকে উপেক্ষা করছে, তারা ভয় পাচ্ছে না, ফলে তাদের নিজেদের দেশে কোনো রকমের প্রবলেমই আসলো না। গোটা বিশ্বের দেশগুলো, বিভিন্ন বিশ্বের দেশগুলো আমরা যেখানে দেখতে পেলাম, বিশেষ করে ইউরোপের দেশগুলো যেখানে গ্যাসের অভাবে, তেলের অভাবে তারা যেমন হচ্ছে অন্ধকারে ডুবে গেল, ইন্ডিয়ার কিন্তু এই পরিস্থিতিটা হয়নি। বা ইন্ডিয়াকে যেমন বা ওই সমস্ত দেশগুলো, ইউরোপের দেশগুলোকে যেমন বিকল্প কান্ট্রি খুঁজতে হচ্ছে, ইউরোপের কান্ট্রিজ গুলো রাশিয়ার বিকল্প এখন তারা এখন ওই তেল সাপ্লাইকারী বা এনার্জি সাপ্লাইকারী কান্ট্রি খোঁজার জন্য তারা এখন আফ্রিকান ইউনিয়নের দিকে যাচ্ছে, আফ্রিকাতে ঢুকছে। তো বুঝতেই পারছো নাইজেরিয়াতে এই নিয়ে একটা বড় গন্ডগোল চলছে। যারা এগুলো ফরেন পলিসি নিয়ে চর্চা করো তোমরা ভালো জানবে। তো এই নিয়ে দেখবে আফ্রিকান পলিটিক্স এর মধ্যে ইউরোপের একটা বড় ধরনের এখন কিন্তু শেয়ার ঢুকছে এবং এটার একটা বড় সিগনিফিকেন্স হচ্ছে, এটাও একটা রেজাল্টও এটাও দেখলে তোমরা যে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আমাদের আছে, ইউরোপিয়ান ইউনিয়ন না, G20 তে দেখবে আফ্রিকান ইউনিয়নকে জায়গা করে দেওয়া হলো। এগুলো সবই সেই ওই রাশিয়া ইউক্রেনের বলতে পারো ইভেন্টস এর কিন্তু ফল, যুদ্ধের ফল। যাই হোক, এখানে আমরা দেখতে পাবো যে তাদেরকে যখন শিফট করতে হচ্ছে অন্য একটা কান্ট্রিতে, রাশিয়ার বিকল্প কোনো এনার্জি সাপ্লাইকারী দেশ খুঁজতে হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে কিন্তু সেটা করতে হয়নি। আমাদের ফরেন মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার তারা কিন্তু জোর গলায় তারা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে, ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে বিভিন্ন দেশগুলি তারা স্টেজে দাঁড়িয়ে বলে আসতে পেরেছে যে ইংল্যান্ডের, ইউরোপের এই দ্বিচারিতা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এই দ্বিচারিতা তারা কিন্তু মানে না, আমরা মানি না, ইন্ডিয়ানসরা মানি না। এবং ইউরোপের যখন প্রবলেমস আসবে তখন ইউরোপ মনে করবে সেটা গোটা বিশ্বের প্রবলেম। আর যখন এশিয়ার বা আফ্রিকার কোনো ছোটখাটো দেশগুলোর যখন কোনো প্রবলেমস আসবে তখন সেটা থেকে তারা একেবারেই সেটাকে তারা উপেক্ষা করবে। এই ধরনের দ্বিচারিতা ইন্ডিয়া মানে না। এই কথাগুলো যখন মা বললো এবং জোর গলায় বলার পরেও যখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা রাশিয়ার সঙ্গে যখন তেল কিনতে যাচ্ছি এবং তেল কিনছি, এবং রাশিয়াও আমাদের আগে যে দামে তেল বিক্রি করতো তার থেকে আরো অনেক ব্যারেল পিছু সস্তায় তেল যখন বিক্রি করছে, তখন ইমরান খান বারে বারে বলছে যে দেখো, যে দেশটা আজকে ডুবে যাওয়ার কথা ছিল সে উঠে দাঁড়ালো, আর যার ডুবে যাওয়ার কথা নয় সে কিন্তু আজকে ডুবে গেল। তো পাকিস্তান ডুবে গেল, ইন্ডিয়া কিন্তু উঠে দাঁড়ালো। ইন্ডিয়ান ফরেন পলিসি এই কারণে ভীষণ স্ট্রং, আর পাকিস্তানের ফরেন পলিসি কিন্তু আমেরিকার কাছে গিয়ে মাথা নত করলো। এই ধরনের ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ইন্ডিয়া কতটা টাইম টু টাইম কিন্তু নিজেকে শক্তিশালী করে নিয়েছে। যাই হোক, এই প্রসঙ্গেই তাকে আরো বিভিন্ন অভিযোগ করা হয়েছিল যে তিনি, তার কাছে নাকি পেপারস পত্র সব রেডি আছে, হেন তেন অনেক কিছু, আমেরিকা তার উপর আমেরিকার একটা ইনভলভমেন্ট আছে, বিভিন্ন ধরনের অভিযোগ সেই সময় করেছিলেন। এবং এই অভিযোগগুলোর একটা ভিত্তিতে তার উপর কেস হয় এবং সেই কেসের জন্য তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আলটিমেটলি এখন রেজাল্ট বেরিয়ে আসছে কি, যে তাকে এখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলছে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল সেগুলোর কোনো প্রমাণই পায়নি। তাদের দেশের যে ইন্টেলিজেন্স এজেন্সিস গুলো আছে তাদের কাছে কোনো প্রমাণই নেই,
কাজেই মিথ্যে মিথ্যে তাকে জেলে আটক করে রাখা হয়েছে। এবং মাঝে তোমরা দেখলে যে উনি ভয়ও পাচ্ছিলেন যে তাকে মেরে দেওয়া হবে, এবং তার উপর গুলি চালানোও হলো, ঠিক তাকে গুলি করে মেরে ফেলার চেষ্টাও হলো, দেখলে তোমরা। যাই হোক, এই ঘটনাগুলো আমরা ফরেন পলিসিতে আমরা দেখতে পাবো, যেগুলো কিন্তু একদিকে আমাদের ফরেন পলিসির জন্য খুবই আনন্দের বিষয়, যে হ্যাঁ পাকিস্তানের মতো একটা দেশ সে হয়তো মানে ইন্ডিপেন্ডেন্সটা তার নষ্ট হয়ে গেছে, তার সুভারেনিটিটা নষ্ট হয়ে গেছে, যে আমাদের শত্রু বারে বারে আমাদের দেশে ঢুকে সবসময় টেরোরিস্ট অ্যাক্টিভিটিস গুলো ঘটায়। তার ফরেন পলিসি এখন ভীষণ উইক, এবং এটা প্রাইমারি এটা একটা চিন্তারও বিষয়, যে আমাদের কিনা আবার বন্ধু আমেরিকা, সে আবার গিয়ে পাকিস্তানকে বিভিন্ন রকম ভাবে সাহায্য সহযোগিতা করছে। কিছুদিন আগে তোমরা দেখবে যে F-15 ফাইট জেট যেটা আছে, ফাইটার জেট, সেটা তারা কিন্তু সেখানে আমেরিকাকে পাকিস্তানকে প্রোভাইড করেছে। তো এগুলো কিন্তু আমাদের নিজেদের ফরেন পলিসির জন্য খুব অ্যালার্মিংও বটে। তো দুদিক থেকেই আমাদেরকে এটা ভাবতে হচ্ছে। তো এই জায়গায় একটা ফরেন পলিসি এসে দাঁড়িয়ে আছে। তো এই প্রসঙ্গে এগুলো এখন আলোচনায় আছে, ভালো করে একটু দেখে নেবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টাইম লাগালাম আমি এটা একটু বোঝাতে, কিন্তু 7টা প্রশ্ন বুঝতে গিয়ে তোমরা অসংখ্য কিছু জানতে পারলে, ইকোনমি, পলিটিক্স, ইন্ডিয়ান পলিটিক্স, ফরেন পলিসি, গ্লোবাল পলিটিক্স, অনেক কিছু জানতে পারলে। এই এই আলোচনাটা এই ধরনের কিন্তু তোমাদের জন্য এখন ভীষণ জরুরি, যারা খুবই কাছাকাছি আসো জেআরএফ এ তাদের জন্য, এবং যারা কাছাকাছি নিয়েও বটে, যারা একেবারে ইন্টারেস্টটা পাচ্ছ না, তবে শুরু করছো বা মাঝপথে আছো, তাদের জন্য এই ধরনের স্টাডি করাটা ভীষণ জরুরি। নইলে তোমরা আরো হাইলি ডেভেলপ পড়াশোনা বা একেবারে বলতে পারো নতুন এনার্জি নিয়ে পড়াশোনা করতে পারবে না। তো টাইম টু টাইম নতুন রকমের এনার্জি পেতে হলে এই ধরনের নতুন নতুন ইনফরমেশন গুলো তোমাদের পড়তে হবে।